এনসিপিকে বাড়তি সুবিধা দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিভিন্ন দলের অভিযোগ, ব্যর্থতার সমালোচনা। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগ ডক্টর ইউনূসের স্বজনপ্রীতি। পদত্যাগ চান হাসনাত, সরকার চাইলেই পদ ছাড়বেন শিক্ষা উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে গম কেনা হচ্ছে, জানালেন অর্থ উপদেষ্টা। শুল্ক নিয়ে দর কষাকষিতে সুবিধা পাওয়ার আশা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩২ জন, ৬ মরদেহের ডিএনএ সংগ্রহ। এখনো কাটেনি শিক্ষার্থীদের আতঙ্ক। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি ফারহানা রূপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। এনসিপিকে সরকারের পক্ষ থেকে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলটিকে দেয়া সরকারি প্রশ্রয় গণতন্ত্রের পথে অন্তরায় বলে মন্তব্য করেছেন তারা। বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা বলেন নেতারা। বৈঠকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, এলডিপি, গণ অধিকার পরিষদ সহ ১৩টি দলের প্রতিনিধি অংশ নেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সরকারের উচিত আগে সুশাসন নিশ্চিত করা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সরকারের প্রশাসনিক ব্যর্থতা ও সামাজিক অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া নুরুল হক নূর বলেন, সরকার এনসিপির বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে নানা রূপে সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদ। এ বিষয়ে সব দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। নির্বাচনের পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি যথাসম্ভব ন্যায্য আচরণ করতে হবে এবং সেই ন্যায্য আচরণের মধ্য দিয়ে সরকার যাতে কোনো পক্ষ নয় এইটা দৃশ্যমান হয়, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো আপনারা আপনাদের নানা দিক থেকে আমরা পক্ষপাত দুষ্টতা দেখছি, আপনাদেরকে পক্ষপাত দুষ্টতা থেকেও বেরিয়ে আসতে হবে। স্বাস্থ্য উপদেষ্টার নিয়োগকে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বেতন ভাতা ফেরত দিয়ে দ্রুত তাকে পদত্যাগের দাবি জানান তিনি। চাঁদপুরে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। পদযাত্রার ২৩তম দিনে বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এনসিপির নেতারা। সেই সাথে তাদের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবি জানান তিনি। এই গণহত্যার তাদের দৃশ্যমান বিচার, রায় এবং কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বিচার বিভাগের সংশ্লিষ্ট যারা রয়েছে, আসিফ নজরুল স্যার থেকে শুরু করে আমাদের বিচার বিভাগীয় যারা রয়েছে, তারা যেন অন্য কোনো কিছু চিন্তা না করে। পরে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড অভিমুখে পদযাত্রা করে এনসিপি। সেখানে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, দেশে সন্ত্রাস চাঁদাবাজের কোনো ঠাঁই হবে না। চাঁদপুরের মধ্যে কোনো আমরা সন্ত্রাসকে প্রশ্রয় দিব না। চাঁদপুরের মধ্যে আমরা কোনো বালু দখলদারিত্বদেরকে প্রশ্রয় দিব না। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতদের স্মরণে শোক র্যালি বের করা হয়। শেখ হাসিনার আমলে বিমান খাতে অনিয়ম দুর্নীতি তদন্তের জোর দাবি জানান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে স্বাস্থ্য উপদেষ্টাকে ব্যর্থতার দায়ে সরে যেতে বলেন। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা কোনো প্রয়োজন নাই। ওনার একমাত্র যোগ্যতা উনি গ্রামীণ ব্যাংকে ছিল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের উনি হচ্ছেন খুব কাছের মানুষ। চাঁদপুরের পর এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি কুমিল্লায়।
তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বলেন, লোকালয়ে বিমান প্রশিক্ষণের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা। এদিকে এইচএসসির স্থগিত 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট এবং 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট অনুষ্ঠিত হবে। সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর এইচএসসি পরীক্ষা স্থগিত নিয়ে অপেশাদারিত্বের অভিযোগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগ দাবি করেন তারা। বুধবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা। জানান, নিজে থেকে পদত্যাগের ইচ্ছে নেই, তবে নিয়োগকর্তা বললে চলে যাবেন। নিজের কাজের কোনো ব্যত্যয় হয়েছে বলে মনে করেন না দাবি করেন উপদেষ্টা। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম, আপনারা সেটা বিবেচনা করবেন, সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না। আর যদি আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের 6 দফা দাবি যৌক্তিক, সেগুলো মেনে নেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের তালিকা দেওয়ার জন্য মাইলস্টোন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনের জন্য 5 সদস্যের সিলেকশন কমিটি করার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। একে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এদিকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার প্রতিবাদ জানায় সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে ঐকমত্য কমিশন। বুধবার ছিল দ্বিতীয় পর্যায়ের 18তম দিনের বৈঠক। আলোচনার এজেন্ডায় ছিল নির্বাচন কমিশন গঠন। বৈঠকের শুরুতে মাইলস্টোনের শিক্ষার্থী ও অভিভাবকের ওপর হামলার নিন্দা জানায় 3টি রাজনৈতিক দল। 10 মিনিটের প্রতীকী ওয়াকআউট করে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। ধৈর্য ধরে মোকাবেলা না করে তারা যে ধরনের ঘটনা ঘটলো, শতাধিক নাকি আহত হসপিটালে আছে। বাংলাদেশ জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তারা আমরা এখানে ওয়াকআউট করি 10 মিনিট 15 মিনিটের জন্য, তারপরে আবার ফিরে আসি। বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে একটি সিদ্ধান্তে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে বিএনপি বলছে, নির্বাচন কমিশন স্বাধীন হলেও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই জায়গায় আমরা একমত, কিন্তু অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, সাংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করছি। নিয়োগ কমিটির যে কথা জাতীয় ঐকমত্য কমিশনের তরফ থেকে প্রস্তাব করা হয়েছে, আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। ইসি নিয়ে একমত হওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানায় ঐকমত্য কমিশন। আমি রাজনৈতিক দলগুলোকে কমিশনের পক্ষ থেকে, যে সমস্ত রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অবস্থানের বিভিন্ন রকম কথা বলা সত্ত্বেও জাতীয় ঐকমত্যের স্বার্থে তারা তাদের অবস্থান ছাড় দিয়ে যে জায়গায় এসেছেন, তার জন্য তারা প্রত্যেকটি রাজনৈতিক দল আন্তরিক ধন্যবাদ প্রাপ্য। তবে গণ অধিকার পরিষদের অভিযোগ, 2টি রাজনৈতিক দলের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকছে ঐকমত্য কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই চক্রান্ত সফল হবে না। নির্বাচন প্রক্রিয়া দ্রুত করতে বিএনপি তাগিদ দিয়েছে বলেও জানান তিনি। বুধবার গুলশানে এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সাথে মঙ্গলবার বৈঠক করে বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে যখনই সংকট তৈরি হয় তখনই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় গতকালকের বৈঠকে যোগ দেয় বিএনপি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত করা, ত্বরান্বিত করা। অন্তর্বর্তী সরকারের দেশ চালানোর অভিজ্ঞতা না থাকায় রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি আলোচনার তাগিদ দেন মির্জা ফখরুল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। গোপালগঞ্জের পর মঙ্গলবার সচিবালয়ের ঘটনার পেছনে পতিত স্বৈরাচারের দোসররা জড়িত বলে দাবি মির্জা ফখরুলের। সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। তো এটা কখনোই পারবে না। বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে। রাজনীতিতে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য বলেও জানান মির্জা ফখরুল। গণতন্ত্র মানেই তো হচ্ছে শত ফুল ফুটতে দিতে হবে আপনাকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বোন নাজিয়ার পর এবার মৃত্যু হলো তার ভাই নাফিরও। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। সোমবার গুরুতর দগ্ধ হওয়ার পর রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাফি। মঙ্গলবার রাত 12:15টার দিকে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানান তার শরীরের 95%ই দগ্ধ হয়েছিল। এর আগে সোমবার রাতে মারা যায় তার বড় বোন, তৃতীয় শ্রেণীর ছাত্রী নাজিয়া। তার শরীরেরও প্রায় 90% দগ্ধ ছিল। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্তে এই হতাহতের ঘটনা ঘটে। খুব দ্রুত তাকে উত্তরায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এই নাজিয়াকেও উত্তরায় দাফন করছে, পাশাপাশি ভাই বোন দুজনকে ওখানে দাফন করা হবে। উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 8 জন। একই সাথে সিভিয়ার ক্যাটাগরিতে 13 জন ও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে 23 জন ভর্তি আছেন। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন তারা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বাকিদের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের নতুন করে ক্যাটাগরি করা হয়েছে। সর্বোচ্চ সেবার লক্ষ্যে 12 ঘন্টা পর পর সিনিয়র ডাক্তাররা দায়িত্ব পালন করছেন। সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ দল বিভিন্ন হাসপাতালে ভর্তি দগ্ধ ও আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ দেবেন। প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন তারা। বার্ন ইনস্টিটিউটের পরিচালক আরও বলেন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বিভিন্ন দেশ আহতদের চিকিৎসা সহায়তা দিতে আগ্রহী। এক্ষেত্রে সব পরামর্শই নেওয়া হচ্ছে বলে জানান ডাক্তার নাসির উদ্দিন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট 44 জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুতে শোকে স্তব্ধ তার পরিবার। ছেলের স্মৃতিচিহ্ন ছুঁয়ে কাঁদছেন বাবা, মা সহ পরিবারের সদস্যরা। তৌকিরকে শহীদ ঘোষণা এবং বিমান বাহিনীর কোনো স্থাপনা তার নামে নামকরণের দাবি পরিবারের। সন্তানের সমাধির পাশে বসে ডুকরে কাঁদছেন বাবা তহুরুল ইসলাম। প্রথমবার তৌকিরের একা যুদ্ধবিমান চালানোর খবরে উচ্ছ্বসিত ছিল পুরো পরিবার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় সে আনন্দ পরিণত হয়েছে চরম বিষাদে। প্রতিবেশীরা জানান, তৌকির ছিলেন মিশুক, ভদ্র ও মেধাবী। তার এই অকাল মৃত্যু মেনে নেয়ার মতো নয়।
দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। কেন পাইলট এই দেশে করতে পারি না? আমাদের সন্তান হারার বেদনা একটা মা ছাড়া কেউ বুঝবে? মা বাবা সে সারা জীবন সন্তানের জন্য কাজ করে, বাড়িতে একটা বয়স্ক লোক যেত, তাড়াতাড়ি উঠে বসতে দিত, মানে খুবই অমায়িক। এই বছরই তৌকিরের পদোন্নতি হওয়ার কথা ছিল। এ নিয়ে বাবা মায়ের সাথে আলোচনাও হয়েছিল, তবে সফলতা আসার আগেই চিরবিদায় নিলেন তৌকির। তাকে স্মরণীয় করে রাখতে বিমান বাহিনীর সহযোগিতা চান তৌকিরের বাবা। বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক ইতিহাসের পাতায়, বিমান বাহিনীর পাতায়। ছেলেসহ উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত সবার জন্যই দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তৌকিরের পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রবাসী আত্মীয়কে বরণ করতে ঢাকা বিমানবন্দরে যাবার পথে নাটোরের সড়ক দুর্ঘটনায় 6 নারী ও 1 শিশু সহ 8 জন নিহত হয়েছেন। নিহতদের বাড়ি কুষ্টিয়া। তারা সবাই নিকট আত্মীয় বলে জানিয়েছে পুলিশ। সকালে বড়াইগ্রাম এলাকায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষের ঘটনা ঘটে। প্রবাসী আত্মীয়কে অভ্যর্থনা জানাতে কুষ্টিয়া থেকে মাইক্রোবাসে ঢাকা বিমানবন্দরে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় একটি ট্রাক লেন পরিবর্তন করলে তাদের মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। গুরুদাসপুর একটি ইউনিট এসে এখানে রেস্কিউ কাজ শুরু করে। অবস্থার ভয়াবহতা দেখে পার্শ্ববর্তী যে বনপাড়া আমাদের ফায়ার স্টেশন ছিল তারাও একটি ইউনিটে এখানে কাজ করে এবং আমি নাটোর থেকে খুব দ্রুত এখানে এসে ঘটনাস্থলে আমরা উপলব্ধি করি এবং খুব শর্ট টাইমের মধ্যে আমরা ভিকটিমগুলোকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মহাসড়কটিতে বাঁকের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এছাড়া 2টি যানেরই বেপরোয়া গতি ছিল বলছে পুলিশ ও স্থানীয়রা। এই রাস্তাতে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে, খুব স্পিডে গাড়ি চলে, পুলিশ প্রশাসন খুব একটা থাকে না। ট্রাকটাই তার রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি তারা ঢাকামুখী কোথাও যাচ্ছে কোনো ফ্যামিলি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে পুলিশ, তবে ট্রাকের চালক পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর ডেমরায় মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ডেমরার শাপলা চত্বরে একটি নির্মাণাধীন ভবনে মঙ্গলবার রাতে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন ওই যুবক। বুধবার বেলা 12টার দিকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, চুরির অভিযোগে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এখানে একটা কনস্ট্রাকশনের বিল্ডিং, সেখানে কিছু লেবার শ্রেণীর লোক ছিল, তো এদেরকে আমরা ওই ভিডিও সিসি ফুটেজ সংগ্রহ করে এদেরকে শনাক্তের চেষ্টা করতেছি। মব করে কাউকে হত্যা করা এটা আইন যেভাবে পারমিট করে না, আর আমরা এই পুলিশের পক্ষ থেকেও আমরা এটাকে যথাযথভাবে আইনি পদক্ষেপ নেব। এরই সাথে শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।